হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব আমি 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। আর এই প্রশ্নগুলি মূলত ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই ভিডিওর যদি পিডিএফটা তোমরা যদি নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই পিডিএফটা নিয়ে নিতে পারো। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়? আর এই ক্ষেত্রে এইসব প্রশ্নগুলির উত্তর তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমার উত্তর দেওয়ার আগে কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। তো দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় 1985 সালে। তো এখানে মূলত উত্তরগুলি ভুল রয়েছে। তো 1985 সালে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। অবশ্যই মনে রাখবে 1985 সালে। পরবর্তী প্রশ্ন, ঋতুসংহার এই বিখ্যাত কাব্যগ্রন্থটির রচয়িতা কে ছিলেন? ঋতুসংহার। তো দেখো, ঋতুসংহার এই বিখ্যাত কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন কালিদাস। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অবশ্যই মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, ইউনেস্কো এই সংস্থাটি সর্বপ্রথম কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো ইউনেস্কো এই সংস্থাটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1945 সালে 16ই নভেম্বর। দিনটা মনে রাখলে আরও ভালো। তো ইউনেস্কো 1945 সালে 16ই নভেম্বর লন্ডনে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব শুরু হয়েছিল? তো দেখো, চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ দিকে মোটামুটি 1965 সাল থেকে 1966 সালের দিকে এই সবুজ বিপ্লব শুরু হয়েছিল ভারতের মধ্যে। পরবর্তী দেখো, দেব নাম প্রিয় এই উপাধিটি কোন শাসকের ছিল? দেব নাম প্রিয়। তো দেখো, এই দেব নাম প্রিয় এই উপাধিটি ছিল মূলত সম্রাট অশোকের। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মৌর্য সম্রাট অশোক তার বিভিন্ন শিলালিপিতে নিজেকে ঈশ্বরের প্রিয় বা দেবনাম প্রিয় প্রিয়দর্শী হিসেবে উল্লেখ করেছেন। দেখো পরবর্তী 6 নম্বর, জাগরি এই উপন্যাসটির রচয়িতা কে ছিলেন? জাগরি। তো দেখো, এই জাগরি এই উপন্যাসটির রচয়িতা হলেন সতীনাথ ভাদুড়ী। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1946 সালে প্রকাশিত ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই বিখ্যাত রাজনৈতিক উপন্যাসের লেখক হচ্ছেন সতীনাথ ভাদুড়ী। 7 নম্বর প্রশ্ন। তো 7 নম্বর প্রশ্ন রয়েছে, কোন বায়ুকে সাধারণত বাণিজ্য বায়ু বলা হয়ে থাকে? তো দেখো, মৌসুমী বায়ু, আয়ন বায়ু, সাময়িক বায়ু নাকি পশ্চিমা বায়ু? তো মূলত বাণিজ্যিক বায়ু বলা হয় মূলত আয়ন বায়ুকে। অবশ্যই মনে রাখবে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রাচীনকালে পালতোলা বাণিজ্য জাহাজগুলো এই বায়ুর গতিপথ অনুসরণ করে চলাচল করতে বলে একে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে এই আয়ন বায়ুকে। দেখো পরবর্তী, সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটির রচয়িতা হিসেবে কাকে মানা হয়? সূর্য সিদ্ধান্ত। তো দেখো, সূর্য সিদ্ধান্ত এটি মূলত রচয়িতা হলেন অপশান সি আর্যভট্ট। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রাচীন ভারতে এই বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদকে সূর্য সিদ্ধান্ত গ্রন্থের প্রধান সংকলন বা রচয়িতা মনে করা হয়। পরবর্তী দেখো, অ্যাবেল পুরস্কার কোন বিশেষ ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে? অ্যাবেল পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পুরস্কার থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে গ্রাম পঞ্চায়েতের জন্য। তো দেখো, অ্যাবেল পুরস্কার মূলত দেওয়া হয় গণিতের জন্য। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গণিতে বিশেষ অবদানের জন্য এই অ্যাবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। পরবর্তী দেখো, মহিপালের রাজসভার সভাকবি হিসেবে কে ছিলেন? মহিপাল। তো দেখো, 10-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহিপালের রাজসভার সভাকবি ছিলেন রাজশেখর। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিখ্যাত সংস্কৃত কবি ও নাট্যকার রাজশেখর প্রতিহার বংশের রাজা প্রথম মহিপালের রাজসভার প্রধান কবি ছিলেন। দেখো 11 নম্বর প্রশ্ন, হাইপার গ্লাইসেমিয়া সাধারণত কোন কারণে হয়ে থাকে? তো দেখো, হাইপার গ্লাইসেমিয়া এটি মূলত ইনসুলিনের পরিমাণ হ্রাস পেলে। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। শরীরে ইনসুলিনের পরিমাণ কমে গেলে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। তার ফলে এই হাইপার গ্লাইসেমিয়া সাধারণত ঘটে থাকে। আর হাইপোগ্লাইসেমিয়া মূলত ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে বলা হয়ে থাকে। তো তখন অপশান সি হয়ে যেত এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? নবজীবন পত্রিকা। তো দেখো, নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
তো 1919 সালে মহাত্মা গান্ধী গুজরাটি ভাষায় এই বিখ্যাত সাপ্তাহিক পত্রিকাটি সম্পাদনা শুরু করেন। দেখো 13 নম্বর প্রশ্ন, মিনিকয় ও মালদ্বীপকে কোন চ্যানেল পৃথক করেছে? মিনিকয় এবং মালদ্বীপকে, তো ভারতের মিনিকয় এবং মালদ্বীপকে মূলত পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 8 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা 8 ডিগ্রি চ্যানেল ভারতের মিনিকয় দ্বীপকে মালদ্বীপ থেকে আলাদা করেছে। দেখো পরবর্তী, ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি? তো ভারতের সবথেকে ক্ষুদ্রতম টাইগার রিজার্ভের নাম হচ্ছে বোর টাইগার রিজার্ভ। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, বোর টাইগার রিজার্ভ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত এবং আয়তনের দিক থেকে সবথেকে ছোট ব্যাঘ্র প্রকল্প। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, উমাপতিধর কোন রাজার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন? উমাপতিধর, তো দেখো 15 এখানে সঠিক উত্তর হয়ে যাবে উমাপতিধর, তিনি লক্ষণ সেন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, লক্ষণ সেন রাজা পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, লবণ সত্যাগ্রহ আন্দোলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? লবণ সত্যাগ্রহ আন্দোলন, তো লবণ সত্যাগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1930 সালে 12ই মার্চ, দিনটাও মনে রাখবে, 12ই মার্চ মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি মার্চের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। 17 নম্বর প্রশ্ন, শুঙ্গ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? শুঙ্গ বংশের, তো দেখো শুঙ্গ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদত্তকে হত্যা করে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ এই রাজবংশ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, জিন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? জিন, তো এই জিন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন জোহানসন। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, জোহানসন 1909 সালে এই জিন শব্দটি ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড মাস্টার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো গ্র্যান্ড মাস্টার এই শব্দটি মূলত দাবা খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দাবা খেলায় বিশ্ব দাবা সংস্থা, যার সংকেত হচ্ছে FIDE, তো এই কর্তৃক খেলোয়াড়দের দেওয়া একটি সর্বোচ্চ আন্তর্জাতিক খেতাব হচ্ছে গ্র্যান্ড মাস্টার। পরবর্তী প্রশ্ন, ব্যাটন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন, লন টেনিস, হকি নাকি দাবা? তো ব্যাটন কাপ এটি মূলত হকি খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1895 সালে কলকাতায় শুরু হওয়া এই ব্যাটন কাপ হচ্ছে ভারতের অন্যতম প্রাচীন হকি টুর্নামেন্ট। পরবর্তী প্রশ্ন, কেলামাইন কোন ধাতুর প্রধান আকরিক হিসেবে পরিচিত? কেলামাইন, তো দেখো 21 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেলামাইন মূলত দস্তা ধাতুর প্রধান আকরিক হিসেবে পরিচিত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে সুচেতা কৃপালিনী। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি মূলত 1963 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেছিলেন। দেখো পরবর্তী, শ্রেণিক এই উপাধিটি কোন শাসকের ছিল? শ্রেণিক, তো 23 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণিক উপাধিটি মূলত ছিল বিম্বিসারের। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা রাজা বিম্বিসার শ্রেণিক উপাধিতে ভূষিত ছিলেন। দেখো পরবর্তী, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো খেলো ইন্ডিয়া প্যারা গেমস এটি মূলত অনুষ্ঠিত হয়েছে 2025 সালে নিউ দিল্লিতে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2025 সালে 20 থেকে 27 মার্চ এই প্রতিযোগিতামূলক দ্বিতীয় সংস্করণটি নতুন দিল্লিতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নদীর কোন কার্যের ফলে ভি আকৃতির উপত্যকা গঠিত হয়? তো দেখো নদী মূলত নদীর উচ্চ প্রবাহে নদীর নিম্নক্ষয় পার্শ্বক্ষয়ের তুলনায় অত্যন্ত বেশি হওয়ার জন্য নদীর আকৃতি অনেকটা ভি আকৃতির মতো হয়ে যায়, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে ক্ষয় কার্যের ফলে। তো পার্বত্য অঞ্চলে নদী নিম্নক্ষয় সবথেকে বেশি করে, তাই এটি ভি আকৃতি বা আই আকৃতিও হতে পারে। পরবর্তী প্রশ্ন, কালীবঙ্গান প্রাচীন সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো কালীবঙ্গান নামক এই প্রাচীন সভ্যতাটি মূলত অবস্থিত ছিল ঘাঘর নদীর তীরে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঘাঘর নদীর তীরে, রাজস্থানের ঘাঘর নদীর তীরে এই সভ্যতাটি অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতি বছর কবে পালন করা হয়ে থাকে? তো বিশ্ব হেপাটাইটিস দিবস এটি মূলত প্রতি বছর পালন করা হয়ে থাকে 28শে জুলাই। অপশন
এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 28শে জুলাই এই হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, নিউড়া ভ্যালি বা ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো নিউড়া ভ্যালি জাতীয় উদ্যান ভারতের মূলত পশ্চিমবঙ্গ রাজ্যেই অবস্থিত। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত জীববৈচিত্র্যে ভরা এটি একটি অন্যতম বিখ্যাত জাতীয় উদ্যান। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, কিনরেম জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? কিনরেম জলপ্রপাত। তো দেখো 29 এখানে সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়ে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি মেঘালয়ের চেরাপুঞ্জির কাছাকাছি অবস্থিত খাংখারাং পার্কে ভেতরে অবস্থিত একটি বহুধাপ বিশিষ্ট জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, ডিউটেরিয়াম কোন মৌলের একটি আইসোটোপ হিসেবে পরিচিত? ডিউটেরিয়াম। তো দেখো 30 এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেনের। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি হাইড্রোজেনের একটি স্থিতিশীল ভারী আইসোটোপ যার নিউক্লিয়াসে একটি প্রোটন ও একটি নিউট্রন থাকে। পরবর্তী প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো বসুন্ধরা সম্মেলন এটি মূলত অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্রাজিলের তৎকালীন রাজধানী রিও ডি জেনিরো শহরে জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত এই ঐতিহাসিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, অক্টোপাসের প্রধান গমনাঙ্গের নাম কি? তো অক্টোপাসের প্রধান গমনাঙ্গের নাম হচ্ছে, দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কর্সিকা। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অক্টোপাস তার 8টি কর্সিকা বা বাহুর সাহায্যে জলের নিচে চলাচল বা গমন করতে পারে। দেখো পরবর্তী প্রশ্ন, প্যারামেসিয়ামের গমন পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? তো প্যারামেসিয়ামের গমন পদ্ধতিকে মূলত বলা হয় সিলিয়ারি গমন। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্যারামেসিয়াম তার সারা শরীরে থাকা সূক্ষ্ম রোমের মতো সিলিয়া নড়াচড়া করে গমন সম্পন্ন করে থাকে। পরবর্তী প্রশ্ন, শঙ্খসাগর জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো শঙ্খসাগর এই জাতীয় উদ্যানটি ভারতের মূলত অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শঙ্খসাগর মূলত এই হ্রদটি মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় মাধব জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত। পরবর্তী দেখো, ঐতিহাসিক ওয়াটারলুর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো দেখো ঐতিহাসিক এই ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়েছিল 1815 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1815 সালে 18ই জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক স্থানে নেপোলিয়ন বোনাপার্টের চূড়ান্ত পরাজয়ের মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়। পরবর্তী প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ ভারতের কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহ। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিহারে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1917 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে নীল চাষিদের অধিকার রক্ষায় বিহারের চম্পারণে এই ঐতিহাসিক আন্দোলনটি শুরু হয়েছিল। পরবর্তী দেখো, রঙ্গাস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো রঙ্গাস্বামী কাপ মূলত সম্পর্কিত হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রঙ্গাস্বামী কাপ হচ্ছে ভারতের একটি ঐতিহ্যবাহী জাতীয় স্তরের হকি টুর্নামেন্ট। পরবর্তী প্রশ্ন, গৌর ভূমিরূপ কোন ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? তো গৌর ভূমিরূপ এটি মূলত বায়ু প্রবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মরুভূমিতে কোথাও যদি নরম শিলা এবং কঠিন শিলা উলম্বভাবে থাকে তো সেখানে নরম শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয়ে অনেকটা ব্যাঙের ছাতার মতন দেখতে লাগে। তো অপরে এখানে কঠিন শিলা থাকে এবং নিচে এই অঞ্চলে মূলত নরম শিলা থাকে। তো নরম শিলাটা অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপটা দেখতে লাগে। তো এই ভূমিরূপকে মূলত গৌর ভূমিরূপ বলা হয়ে থাকে, যা বায়ুর মূলত ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কত সালে গঠিত হয়েছিল? তো ভারতীয় সংবিধানের খসড়া কমিটি এটি মূলত গঠিত হয়েছিল 1947 সালে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1947 সালে 29শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া বা ড্রাফটিং কমিটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কোন জাতীয় উদ্যানের সঙ্গে রাজ্য জোড়াটি সঠিক রয়েছে? তো দেখো 40 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সিমলিপাল ন্যাশনাল পার্ক, যেটি উড়িষ্যায় অবস্থিত। এখানে সঠিক উত্তর এটি রয়েছে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং বাকিগুলি কোন রাজ্যে অবস্থিত তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। অর্থাৎ বেতালা ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত, মুকুন্দ্র হিলস ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত এবং পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন,
মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? তো মস্তিষ্কের মূলত লঘু মস্তিষ্ক অর্থাৎ পেছনে যে আমাদের মাথার পেছনে যে মস্তিষ্কটি লক্ষ্য করা যায়, যার নাম হচ্ছে সেরিবেলাম, যেটি মানুষের দেহের পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তো অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে উল্লেখিত পারুশনী নদীর বর্তমান নাম কি? তো ঋগ্বেদে উল্লেখিত করা হয়েছে এই পারুশনী নদী, তো এর বর্তমান নাম হচ্ছে রাভি নদী। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বৈদিক যুগে এই রাভি বা ইরাবতী নদীকে ঋগ্বেদে পারুশনী নামে উল্লেখ করা হয়েছে। পরবর্তী 43 নম্বর প্রশ্ন, টোডরমল কোন মুঘল সম্রাটের নবরত্নের সদস্য ছিলেন? টোডরমল, তো দেখো 43-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে সম্রাট আকবরের। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো টোডরমল মুঘল সম্রাট আকবরের দরবারে প্রধান অর্থমন্ত্রী এবং নবরত্নদের মধ্যে অন্যতম সদস্য ছিলেন। পরবর্তী প্রশ্ন, চাঁদ হুদারো প্রত্নস্থল কত সালে আবিষ্কৃত হয়েছিল? তো চাঁদ হুদারো এই প্রত্নস্থলটি আবিষ্কৃত হয়েছিল 1931 সালে। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1931 সালে নদী গোপাল মজুমদার সিন্ধু সভ্যতায় এই চাঁদ হুদারো এই কেন্দ্রটি আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা ভারতে কে প্রবর্তন করেছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড রিপন নাকি লর্ড ওয়েলেসলি? তো দেখো স্থানীয় স্বায়ত্তশাসন এই ব্যবস্থাটি মূলত চালু করেছিলেন লর্ড রিপন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লর্ড রিপনকে ভারতের স্বায়ত্তশাসনের জনকও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ফায়ার আইস নামে পরিচিত পদার্থটি আসলে কোনটি? তো ফায়ার আইস এটি মূলত মিথেন হাইড্রেটকে বলা হয়ে থাকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মিথেন হাইড্রেটকে মূলত এই ফায়ার আইস বলা হয়ে থাকে, কেননা এটি অনেকটা বরফের মতো দেখতে এবং দাহ্য হয়, একে ফায়ার আইসও বলা হয়ে থাকে বা আগুনের বরফও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, জনপ্রিয় গোয়েন্দা মিটিন মাসির স্রষ্টা কে ছিলেন? তো গোয়েন্দা মিটিন মাসি, তো এর স্রষ্টা ছিলেন অপশন সি সুচিত্রা ভট্টাচার্য। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিখ্যাত বাঙালি লেখিকা সুচিত্রা ভট্টাচার্য এই নারী গোয়েন্দা চরিত্র মিটিন মাসি এর সৃষ্টি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মহিপালের সভাকবি ধৈ কোন রাজার সভাকবি ছিলেন? তো দেখো মহিপালের সভাকবি ধৈ মূলত লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তো লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নদের মধ্যে অন্যতম রত্ন ছিলেন লক্ষণ সেনের সভাকবি ধৈ। পরবর্তী প্রশ্ন, শ্রেণিক উপাধিটি কোন প্রাচীন শাসকের ছিল? তো দেখো শ্রেণিক উপাধিটি মূলত চন্দ্রগুপ্ত, অশোক, সমুদ্রগুপ্ত নাকি বিম্বিসার কার ছিল? তো এই শ্রেণিক উপাধিটি মূলত ছিল বিম্বিসারের। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী এবং আমাদের নেক্সট প্রশ্ন দেখো, হাইপারগ্লাইসেমিয়া সাধারণত কোন কারণে হয়ে থাকে? তো হাইপারগ্লাইসেমিয়া তোমাদেরকে একটু আগে বললাম, এই প্রশ্নটি মূলত দুবার রিপিট হয়ে গেছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিনের হ্রাস পেলে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শরীরে ইনসুলিনের পরিমাণ যদি কমে যায় তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যা হাইপারগ্লাইসেমিয়া নামে পরিচিত। আর হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। তো এই প্রশ্নগুলি তোমরা ভালো করে যাবে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য। তো কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর টেলিগ্রামে যুক্ত হয়ে আমাদের এই পিডিএফটা নিয়ে নাও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।